আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের মাঝে অনেকে আছেন যাদের বাজেট 35,000 টাকা এবং এই বাজেটে একটা বেস্ট ডিভাইস কিনতে চান। কিন্তু আপনি যদি 35,000 টাকা বাজেট করেন তাহলে দেখবেন এই বাজেটে কিন্তু অনেক ফোন, যেমন স্যামসাং A54, রেডমি নোট 13 প্রো প্লাস, পোকো X6 প্রো, ভিভো IQ Z7 প্রো সহ আরো অনেক ফোন। এর মাঝে আসলে কোন ফোনটা কেনা বেটার হবে? আমি 35,000 টাকার মাঝে একটা ফোন আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি, সেটা হচ্ছে রিয়েলমি 12 প্রো প্লাস। আজকের ভিডিওতে কথা বলবো যে কারণে আপনার আসলে এই ফোনটা কেনা উচিত এবং যে কারণে আপনি আসলে এই ফোনটা অ্যাভয়েড করতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, রিয়েলমি 12 প্রো প্লাস আপনারা পেয়ে যাবেন 8/256 ভার্সনটি 38,000 টাকায় এবং 12/256 ভার্সনটি 41,000 টাকায়। দাম সবসময় ওঠানামা করে। রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন। গ্যাজেট কিং বিডির ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। গ্যাজেট কিং বিডি সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। সো এই ফোনটা প্রথম যে কারণে আপনার কেনা উচিত সেটা হচ্ছে এই ফোনটার ক্যামেরা। এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন 120x জুম অর্থাৎ 120x জুম, যেটা কিন্তু আসলে ভালো একটা জিনিস। এছাড়াও ফোনটিতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আরও পাচ্ছেন পেরিস্কোপ লেন্স, অর্থাৎ একেবারে একটা ক্যামেরায় আসলে আপনি যা যা এক্সপেক্ট করেন সবকিছু এই ফোনটার ক্যামেরায় পাবেন। যেখানে মেইন ক্যামেরাটা 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের 24mm ওয়াইড সেন্সর, যেখানে পাচ্ছেন অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন। এছাড়াও পাচ্ছেন 2.8 অ্যাপারচারের 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স। আরও পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। আর ফোনটির সামনে পাচ্ছেন 2.4 অ্যাপারচারের 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। ক্যামেরায় থাকছে 120x পর্যন্ত জুমের জোস একটা ফিচার, যেখানে সর্বোচ্চ জুম করার পরেও মোটামুটি সাবজেক্টটা ক্লিয়ার বোঝা যায়। ক্যামেরার কোয়ালিটি নেই বললে ওভারঅল ক্যামেরাটা জোস। ডে লাইটে ব্রাইট ছবি পেয়েছি, যেখানে ডিটেলস বেশ ভালো। এছাড়াও ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক, তবে কিছু ছবিতে হোয়াইট ব্যালেন্স একটু বেশি মনে হয়েছে। মেইন ক্যামেরায় তোলা ছবিগুলো একটু স্যাচুরেটেড আউটপুট দিচ্ছিল। হাইলাইটে একদম পারফেক্ট ভাবে ডিটেইলিং করলেও শ্যাডোতে ডিটেলসটা একটু কম মনে হয়েছে। ছবিগুলোতে শার্পনেস ভালো থাকায় দেখতে ভালো লেগেছে। লো লাইট ক্যামেরাতেও ভালো কালার দিচ্ছিল, বিশেষ করে ইনডোর কন্ডিশনে তো জোস ফটো পাচ্ছিলাম, যেখানে নয়েজ অনেক কম পেয়েছি এবং সব লাইট ও কালার ভালোভাবে বোঝা যাচ্ছিল। বাইরেও ছবিগুলো ব্রাইট হওয়ায় দেখতে ভালো লেগেছে। এছাড়া নাইট মোডে আরো বেটার রেজাল্ট দিয়েছে ছবিগুলো। পোর্ট্রেট মোডটা এই ক্যামেরার একটা বেস্ট দিক। ডিটেলস ভালো, সম্পূর্ণ ন্যাচারাল ফটো। 3x জুমে পোর্ট্রেট গুলো জাস্ট চোখে লেগে থাকবে, মনে হচ্ছিল ডিএসএলআর তোলা ছবি। এজ ডিটেকশন বেশ ভালো পেয়েছি। ওভারঅল এখানে পোর্ট্রেট নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আলট্রাওয়াইড মোডে তোলা ছবিগুলোতে বেশ ভালো ডিটেলস পেয়েছি, তবে ছবিগুলো একটু সফট হয়ে আসছিল। কিন্তু ওভারঅল এই ছবিগুলো দেখতে ভালো লেগেছে। মোটামুটি বলা যায় আর্টিস্টিক ছবি। সামনের ক্যামেরায় তোলা ছবিগুলো সোশ্যাল মিডিয়া রেডি ছবি। ফেসে ভালো ডিটেলস দেখা যাচ্ছিল, তবে হালকা বিউটিফিকেশন করে দিচ্ছিল। এছাড়াও লো লাইটেও ভালো সেলফি পেয়েছি, যেখানে নয়েজ অনেক কম পেয়েছে এবং ফেসে খুব ভালো ডিটেলসটা বোঝা যাচ্ছিল। এই ফোনটির ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30fps পর্যন্ত শুট করতে পারবেন, তবে এখানে 4K তে কিন্তু কোনো ধরনের স্টাবিলাইজেশন নেই, যেটা আপনি 1080p 30 এবং 60fps এ পাবেন। এবং ভিডিও কোয়ালিটি, ফুটেজ কোয়ালিটি খুবই ভালো পেয়েছি এবং ভিডিওতে মোটামুটি ভালো কালার পেয়েছি। সো আপনি যদি ভ্লগিং করতে চান তাহলে এই ফোনটির ক্যামেরাটা খুব একটা খারাপ হবে না। তবে এই ফোনটির সামনের ক্যামেরাতে কোনো ধরনের স্টাবিলাইজেশন নেই, যেটা অবশ্যই থাকা উচিত ছিল। সো আপনার যদি এই বাজেটে একটা ক্যামেরা ফোন দরকার হয় তাহলে আমি অবশ্যই বলবো রিয়েলমি 12 প্রো প্লাস আপনার হাতে আপনি নিয়ে দেখতে পারেন। এই ফোনটি দ্বিতীয় যে কারণে আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফোনটার ডিসপ্লে। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 6.7 ইঞ্চির ওলেড প্যানেলের ডিসপ্লেটা এইচডি প্লাস রেজুলেশনের এবং এখানে পাচ্ছেন HDR10+ এর সাপোর্ট। আরো পাচ্ছেন 120 হার্জ রিফ্রেশ রেট। ওভারঅল এই ফোনটা যে ডিসপ্লেটা একটু স্যাচুরেটেড, একটু কালারফুল। সো আপনি যদি কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সে ভালো একটা এক্সপিরিয়েন্স চান, ইউটিউবে সারাদিন ভিডিও দেখতে চান, তাহলে এই ফোনটা থেকে বেটার অপশন এই বাজেটে আর নেই। তবে এখানে 120 হার্জের যে রিফ্রেশ রেটটা আছে, এটা আসলে সব অ্যাপই কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে না। যেমন ফেসবুক, ইউটিউব এই ধরনের অ্যাপে যখন আপনি স্ক্রলিং করবেন কিংবা গুগল করবেন, যখন আপনি স্ক্রলিং করবেন তখন কিন্তু আপনি 120 হার্জ রিফ্রেশ রেটটা পাবেন না। সো 120 হার্জ রিফ্রেশ রেট থাকার পরেও এখানে যে বাইন্ডিং আছে, বাইন্ডিং এর কারণে কিন্তু আপনি ফুল ফিলটা পাচ্ছেন না। এই ফোনটা 3 নম্বর যে কারণে আপনার অবশ্যই কেনা উচিত সেটা হচ্ছে এই ফোনটার ডিজাইন। আমার হাতে যে ফোনটা আছে সেটা হচ্ছে সাবমেরিন ব্লু কালারের, যেটা দেখতে বেশ সুন্দর এবং আমার আশেপাশে এই ফোনটা যেই দেখেছে তাদের কাছে ভালো লেগেছে। ফোনটার ব্যাক পার্টটা হচ্ছে লেদার ব্যাগের সুবিধা হচ্ছে হাতে নিলে বেশ চমৎকার একটা ফিল পাওয়া যায় এবং হাত থেকে পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনাও নেই, আর ময়লা হওয়ার সম্ভাবনা খুবই কম এবং দাগ পড়ার সম্ভাবনা নেই। তবে এখানে সার্কুলার ক্যামেরা যে হাউজিংটা আছে এটা কিন্তু দাগ পড়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও ফোনটিতে ডুয়াল স্পিকার পাচ্ছেন, যেখানে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো পেয়েছি। তবে এখানে ফোনটিতে কোনো ধরনের হেডফোন জ্যাক নেই, যেটা থাকলে অবশ্যই ভালো হতো। এই ফোনটা 4 নম্বর যে কারণে আপনার আসলে কেনা উচিত সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে
এই ফোনটার ব্যাটারি। আমি যখন এই ফোনটা রিভিউ করেছিলাম তখন আমি বলেছিলাম যে এই ফোনটার ব্যাটারি অ্যাভারেজ কোয়ালিটির, বাট আপডেট দেওয়ার পরে এই ফোনটার ব্যাটারি কিন্তু অনেক ভালো হয়েছে। এখানে পাচ্ছেন 5000 mAh এর বিশাল ব্যাটারি এবং বক্সে পাবেন 67 ওয়াটের ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে খুব দ্রুতই চার্জ হয়ে যায় এবং বর্তমানে আমি 6 থেকে 6.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাচ্ছি এবং দিনে একবার চার্জ দিলে নর্মাল ইউজে ব্যবহার করার জন্য এনাফ। তবে একটা বড় কারণ আছে যে কারণে আসলে এই ফোনটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, সেটা হচ্ছে এই ফোনটার পারফরমেন্স। আপনারা যদি রাফ পারফরমেন্স চান, হার্ডকোর পারফরমেন্স চান এবং আপনি যদি আসলে পারফরমেন্স সেন্ট্রিক ফোন চান, তাহলে আমি বলবো এই ফোনটাকে অবশ্যই আপনার অ্যাভয়েড করা উচিত। এই ডিভাইসটিতে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 7S Gen 2 যেটি 4 ন্যানোমিটারের অক্টা কোরের একটি প্রসেসর। এছাড়া এখানে ইউআই হিসেবে পাচ্ছেন Realme UI 5.0 বেসড Android 14। এই ডিভাইসটি 4টি ভার্সনে রিলিজ হয়েছে, বাংলাদেশে 2টা ভার্সন পাওয়া যায়। ইউআই পারফরমেন্স নিয়ে বললে এখানে ইউআইটা অনেক বেশি স্মুথ পেয়েছি, তবে বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ ও ব্লটওয়্যার আছে যেগুলো আনইনস্টল করা যায় এবং না থাকলে আরো ভালো হতো। এখানে কিন্তু র্যাম ম্যানেজমেন্ট মোটামুটি। তবে এই ফোনটিতে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে, নর্মালি এ বাজেটের একটা ফোনে এই প্রসেসরটা বিশাল একটা ডাউনগ্রেড। এখানে ফোনটির অন্তত বেঞ্চমার্ক স্কোর 6 লক্ষ প্লাস, যেটা আসলে নর্মালি 26 থেকে 27 হাজার টাকার ফোন হিসেবে ঠিক ছিল। এছাড়াও গিগবেঞ্চ স্কোর ও অন্যান্য বেঞ্চমার্কে লো মিড বাজেটের ডিভাইসগুলোর মতো পারফর্ম করেছে। এই ফোনটা দ্বিতীয় যে কারণে আপনার আসলে কেনা উচিত না, সেটা হচ্ছে এই ফোনটার গেমিং এর ক্ষেত্রে আসলে এই পারফরমেন্সের বিষয়টা আরো বেশি করে বোঝা যায়। ফোনটি দিয়ে পাবজি খেলেছি স্মুথ এক্সট্রিম সেটিংসে, তবে এখানে 30 থেকে 35 মিনিট খেলার পরে হালকা ল্যাগ ও ফ্রেম ড্রপ পাবেন এবং ল্যাগ ও ফ্রেম ড্রপ খুব বেশি বোঝা যায়। সো ওভারঅল এই ফোনটির গেমিংটা মোটামুটি। যারা গেমিংকে প্রায়োরিটি দিয়ে ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য আসলে এই ফোনটা না। এছাড়া যারা পারফরমেন্স সেন্ট্রিক ফোন কিনতে চান তাদের জন্য কিন্তু এই ফোনটা না। সো আমার মনে হয় আপনারা বুঝে গিয়েছেন কোন কারণে এই ফোনটা কেনা উচিত এবং কোন কারণে এই ফোনটা অ্যাভয়েড করা উচিত। সো আপনাদের কাছে কেমন লেগেছে Realme 12 Pro Plus অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।